আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের আপাতপক্ষে ক্লাস স্টার্ট করব কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির তৃতীয় লেকচারে। হ্যাঁ, তৃতীয় লেকচারে আজকে আমরা স্টার্ট করব। আজকে যে টপিকগুলো দেখার চেষ্টা করব: ফাইল এক্সটেনশন, নাম্বার কনভার্সন, লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর এবং এক্স নর গেট, তারপরে কনসেপ্ট অফ কোড, তারপরে ইন্টারনেট নিয়ে আলোচনা করব, নাম্বার সিস্টেম, বাইনারি ম্যাথ, তারপর বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান যে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এগুলো নিয়ে, তারপর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, হটস্পট, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স ইত্যাদি এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসেন ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন জিনিসটা কি? আমাদের ফাইলে শেষে অনেক সময় ডট লেখা থাকে, যেমন ডট এমপি3, মানে বোঝা হয়েছে এটা হইতেছে কোনো অডিও ফাইল। তারপরে দেখা যায় যে ডট জেপিজি, জয়েন্ট দ্য ফটোগ্রাফি গ্রুপ, তাই না? তো এটা হইতেছে ইমেজ ফাইল। তারপর ডট এসওআইএস, এটা হচ্ছে সিস্টেম ফাইল। ডট এমপি4, ডট ডাব্লিউএমভি, এগুলো হইতেছে কি ভিডিও ফাইল। তারপরে হইতেছে ডট এপিকে, ডট বেট, ডট সি, জিআই, ডট পিএল, ডট পিও, এগুলো হইতেছে এক্সিকিউটেবল ফাইল। এখন এই প্রত্যেকটা ফাইল এক্সটেনশনের কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে: কোনটা কোন ফাইল এবং কোনটা কখন কাজ করে, ঠিক আছে, কোনটা কোন ধরনের ফাইল। তারপর আসে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের আবিষ্কার ইতিহাস যদি আমরা দেখি, খ্রিস্টপূর্ব 3400 সালে যে হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রথম গণনা যন্ত্র আবিষ্কার করেন। এরপরে ময়ান সংখ্যা পদ্ধতি শুরু হয় ভারতবর্ষে, এবং আরবে শুরু হয় দশমিকের সংখ্যা পদ্ধতি। আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত যে পদ্ধতি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে হচ্ছে আপনার সংখ্যা পদ্ধতির যদি আমরা আলোচনা করি, যে গাণিতিক হিসাব নিকাশের জন্য যে ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্ণ, সংখ্যা এবং চিহ্ন প্রকাশের যে পদ্ধতি, সেটাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। এখন কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় অঙ্ক বা ডিজিট। এখন দশমিকের, অর্থাৎ 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, বাইনারিতে দুইটা অঙ্ক, 0 1, ঠিক আছে, আর এই জিরো আবিষ্কৃত হয় ভারতবর্ষে। তারপরে হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। সংখ্যা পদ্ধতির যে ভিত্তিটা, মানে এর মধ্যে যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাদের যে সমষ্টি, সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। যেমন হইতেছে বাইনারির বেজ হইতেছে কত, 2। এরপরে দেখেন এখানে, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমি দিয়ে দিছি। সেটার মধ্যে বলা হইতেছে যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় বা প্রকাশ করে তাকে বলে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়: দশমিকের সংখ্যা পদ্ধতি ভিত্তিতে 10, বাইনারি হইতেছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক হচ্ছে দুইটা, 0 এবং 1। ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা বাইনারি পদ্ধতি সমস্ত কাজ সমাপ্ত 0 এবং 1 ব্যবহার করে। ডিজিটাল সিস্টেমে ওয়ান মানে কি? ডিজিটাল সিস্টেমে ওয়ান মানে বুঝতে হবে অন, ট্রুথ, হাই, অ্যাক্টিভ। আর জিরো মানে বুঝাবে হইতেছে অফ, যেটা আমি আগেও বলছি, ফলস, লো বা ইনএক্টিভ। কমন ডিজিটাল পদ্ধতির নাম হচ্ছে বাইনারি। অক্টালের সংখ্যা পদ্ধতি ভিত্তি হইতেছে 8টা। 8টা মানে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমেলে হইতেছে 16টা। দেখেন, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত থাকবে। তারপর ABCDEF, এর মান হবে, আমি এর মান যদি লিখি, এর মান হবে হচ্ছে 10, এর মান হবে 10। তারপরে বি এর মান হবে হচ্ছে 11, তারপর সি এর মান হবে হচ্ছে 12, তারপরে হচ্ছে ডি এর মান হবে হচ্ছে 13, তারপরে ই এর মান হবে হচ্ছে 14, আর এফ এর মান হবে হচ্ছে 15। তাহলে দেখেন, হেক্সাডেসিমাল সংখ্যা কত, 16টা না? তাহলে আপনার 15 পর্যন্ত তো থাকবে, যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে এফ এর মান 15। তারপর ইলেকট্রিক সিগন্যালে বাইনারি ডিজিট 0 এবং 1 যে প্রকাশ করে সেটা বলে বিট। 8 বিট নিয়ে 1 বাইট গঠিত, যেটা আমরা গতদিন পড়ছিলাম। কম্পিউটার পদ্ধতির একক মেগাবাইট 1024 দিয়ে গুণ হয়। আর 1 গিগাবাইট সমান হইতেছে 1024 মেগাবাইট। এরপরে আসেন নাম্বার কনভার্সন। দেখেন, দশমিকে 0 থেকে 10 পর্যন্ত, এখানে খেয়াল রাখেন। তারপরে বাইনারিতে হইতে 0 থেকে 1 পর্যন্ত। অক্টালে হইতেছে 0 থেকে 7 পর্যন্ত।
আমি যেটা একটু মুছে দিই। বাইনারিতে 0 থেকে 9 পর্যন্ত, তারপর অক্টালে 7 পর্যন্ত, আর এখানে হচ্ছে এ পর্যন্ত। একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে ভালো করে মনে রাখতে হবে যে ধরেন দশমিকে 9 থেকে শুরু করে, দশমিকে 15, 15 মানে বাইনারিতে কত? 1 2 3 4, চারটা এক। আমি একটা টেবিল বলে দিই আপনাদের মনে রাখার সুবিধার্থে, একটা টেবিল মনে করে রাখবেন। 8, তারপরে 4, তারপরে 2, লাস্টে হচ্ছে 1, 8 4 2 1। ঠিক আছে, 8 4 2 1। তাহলে দেখেন 11, 8, 8 4 কত, 9 10 11 12, 13 14, আর একে 15। তাহলে ভালো করে যে কোনো সংখ্যা ধরেন আপনি বসাচ্ছেন হচ্ছে 10, আমি 10 বসাবো, তাহলে 8 আর 2 কত, 10। বাকিগুলো জিরো দিয়ে দেন, বাকিগুলো জিরো দেন, তাহলে কি হবে? 10 10। দেখেন তো 10-এর মান কত, 10 10 আসছে। হ্যাঁ, তারপরে আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি আমাকে বলবেন, বা আমার ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ, 1 মিনিট হচ্ছে কি নেটের প্রবলেম হয়েছিল, তো কিছু বুঝতে পারেনি কি বলেছে। আচ্ছা, আমি আবারও বলতেছি, নাম্বার কনভার্সন, নাম্বার কনভার্সন জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন দশমিকে আমরা আহ, মান কত 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত, বাইনারিতে হচ্ছে 0 1, অক্টালে হইতেছে 7 পর্যন্ত, তারপর হেক্সাডেসিমেলে পর্যন্ত। এখন আমি একটা আপনাদের খুব সুন্দর মনে রাখার উপায় একটা টেবিল দিছি, 8 4 2 1, যেটা যখন আমরা আইসিসিতে পড়ছিলাম ইন্টারমিডিয়েটে, তখন এই টেবিলটা ছিল, যদিও আমরা খেয়াল করে পড়ি নাই। এই জন্য এখানে কাজে লাগবে। দেখেন যখন 13, 13 আমাদেরকে বের করতে হবে, 13 আমাদেরকে বের করতে হবে। এখন আপনার কোশ্চেন আসলো 13-র বাইনারি মান কত, আপনি এখন এমসিকিউ। এখন এই যে 8 4 2 1, দেখেন এটা মনে রাখার সহজ উপায়। প্রথমে 1 দিয়ে শুরু, বা ডান দিক থেকে শুরু, তারপরে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। আপনার আরো সামনের দিকে হবে, 8 দুগুণ 16, তারপরে 16 দুগুণ কত, 32, 32 দুগুণ 64। এইভাবে করে কি টেবিলটা আরো বড় হয়। ঠিক আছে, টেবিলটা আরো বড় হয়। এখন ধরেন আপনার কোনো কারণে 13 মানটা কত হবে সেটা আপনাকে বের করতে বলা হয়েছে, 13। এখন আহ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা হইতেছে কত ডিজিট, এই যে 4 ডিজিটের যে সংখ্যা আছে সেটাকে ব্যবহার করে। তো এখন 13 বের করতে বলা হয়েছে, তাহলে 13, 8, তারপরে কত, 8 4 কত, 9 10 11 12, 12 আর একে কত, 13। ঠিক আছে, তাহলে মাঝখানেটা তো লাগতেছে না, তাহলে জিরো। দেখেন 11 0 1, এই যে খেয়াল করে দেখেন, 11 0 1। তারপরে আপনাকে বলতেছে 15, 15 বলা হইতেছে, তাহলে 8, এই যে অক্টাল থেকে আবার হেক্সাডেসিমেল, আমরা এগুলো রূপান্তর আস্তে আস্তে দেখবো। এগুলো প্রত্যেকটা মান কোনটা কত সেটা আপনারা এই টেবিল আকারে মনে রাখতে পারবেন। ঠিক আছে, এখন যদি আপনাকে বলা হলো 32 মানটা বের করার জন্য, তখন 32 মানটা বের করার জন্য 1 0 0 0 0, তাহলে এটা হচ্ছে 32, 1 0 0 0 0, মানে 3 4 5 6, 6 নাম্বার ঘরে গিয়ে 1 বসবে। এখন দেখেন দশমিক হতে বাইনারি সংখ্যা রূপান্তর। এখন 23, এই যে ছোট করে যে ইয়েটা লেখা আছে সেটাকে বলা হয় বেইস। এই বেইস দ্বারা আপনাকে বুঝতে হবে সেটা কোন ধরনের সংখ্যা। যেহেতু 10 আছে, তাহলে দশমিকের ক্ষেত্রে বেস কত, 10, বাইনারির ক্ষেত্রে বেস কত, 2, অক্টালের ক্ষেত্রে বেস কত, 8, হেক্সার বেস কত, 16। এখন খেয়াল করেন, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে যে পূর্ণ সংখ্যাটা থাকবে তাকে আপনি যেই সংখ্যাতে রূপান্তর করতেছেন আপনি কিন্তু ডেসিমেল থেকে, ভালো করে খেয়াল করেন, ডেসিমেল থেকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন হইতেছে বাইনারিতে, বা ডেসিমেল থেকে আপনি যে কোনো সংখ্যাতে যান, বাইনারি বলেন, অক্টাল বলেন, তারপর হইতেছে হেক্সা বলেন, যেই সংখ্যাতে আপনি যান না কেন, যেই সংখ্যাতে আপনি যান না কেন, আপনার কি হবে, সেম পদ্ধতিতে করতে হবে। মানে পূর্ণ সংখ্যাকে আপনার
যেই সংখ্যাতে যাবেন সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন 23-কে 2 দিয়ে ভাগ করলে কত, 11 × 2 = 22, তাহলে ভাগ শেষ। এগুলা কি ভাগ শেষ। আমি যদি একটু লেখার চেষ্টা করি, ভাগ শেষ, ভাগশেষ। হ্যাঁ, এই যে দেখেন 1, তাহলে 11 × 2 = 22। এবার 11-কে আবার 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয় 5, 5 × 2 = 10, আর 1 থাকে হচ্ছে হাতে, ভাগশেষ হিসেবে থাকে। আবার 5-কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে 2। ঠিক আছে, 2 × 2 = 4, আর হাতে থাকে 1। তারপরে দেখেন আবার 2-কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে 1। এখন আবার 1-কে 2 দ্বারা ভাগ করেন, তাহলে 0। তাহলে এই যে জিনিসটা কত দূর চলবে, একটা কথা মনে রাখবেন, এই যে এখানে যদি 0 চলে আসে, আর অবশ্যই এখানে 0 চলে আসলে এখানে অটোমেটিক্যালি 1 চলে আসবে। এইখানে যখন হবে, এই পরিস্থিতি যখন হবে 0 হয়ে যাবে, মানে ওই সংখ্যাটাকে আর কোনো কিছু দিয়ে ভাগ করলে সে 0 চলে আসে, সেটাকে বলবো আমরা, ওইখানে আমরা স্টপ হয়ে যাব। তাহলে দেখেন এবার ভাগশেষে মানগুলো দেখেন, এই যে 1, এই যে 0, এই যে 1, এই যে 0, তারপর হইতেছে এই যে 1, তারপর এই যে 1, এই যে 1। ঠিক আছে, মানে এই যে ভাগশেষের যে মানগুলো আছে সেগুলাকে নিয়ে একটা কি সংখ্যা সারি উপাত্ত হয়। দেখেন এমএসবি, এমএসবি মানে হইতেছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে তো লেস সিগনিফিকেন্ট বিট, মানে সর্বশেষ যে ভাগশেষের মানটা থাকবে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সেখান থেকে ভাগশেষে প্রত্যেকটা মানগুলাকে নিয়ে কি হইতেছে একটা মানে আর কি কিসে রূপান্তরিত হইতেছে, বাইনারি সংখ্যাতে রূপান্তরিত হইতেছে। এখন মানটা কত, 23, তাই না? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন 23-কে কিভাবে লেখা যায়। 23 10 = 10 10111, এই যে ভাগশেষের যে মানগুলা, এই মানগুলো লেখা যায়। এখন আপনি এই যে টেবিলে, এই যে যে টেবিলটা একটু আগে দেখালাম, 16 8, তারপরে হইতেছে, দেখেন এবার আমি আপনাদেরকে দেখাবো যে ধরেন 23 মানটা আমরা কিভাবে বের করতে পারি। এনে খেয়াল করেন 23 মানটা আমরা কিভাবে বের করতে পারবো। এই টেবিলটা তো 8 দুগুণে কত, 16, তাই না? তারপরে কত, 8 দুগুণে 16, তারপরে হইতেছে 16 দুগুণে কত, 32। এবার আমাকে বের করতে বলছে 23। এইবার দেখেন এই টেবিলটা থেকে আমি কত সহজে বের করতে পারি। 16, 16 আর 4 কত হয়, 20, 21 22 23। তাহলে কি হইতেছে 10111। দেখেন তো 10111, দেখছেন তিনটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তাহলে দেখছেন কত সহজে আমার টেবিলটা যদি মনে থাকে, এই যে এভাবে করে 32, 32 দুগুণে কত, 64, 64, তারপরে কত, 128, এইভাবে করে 4 গুণ করে এই টেবিলটা হবে। এখন এটা গেল হইতেছে যদি পূর্ণ সংখ্যা হয়। আর যদি দশমিকে থাকে ভাইয়া, দশমিকে যদি থাকে তাহলে কি করবেন, মনে রাখবেন যেই সংখ্যাতে যাবেন সেই সংখ্যার যে বেজ আছে সেটা দ্বারা গুণ, পূর্ণ সংখ্যা থাকলে সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ, আর যদি দশমিকের থাকে তাহলে সেই সংখ্যার বেজ দ্বারা গুণ করতে হবে। দেখেন 0.46-কে 2 দ্বারা গুণ করছে 0.92, 0.92-কে 2 দ্বারা গুণ করলে হয় 1.84, তাহলে ওয়ানটাকে আলাদা রাখছে, 0.84-কে আবার 2 দ্বারা গুণ করছে, মানে দশমিক গুলাকে নিয়ে নিয়ে গুণ করছে। আর এই পদ্ধতি ক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না এইখানে 0 চলে আসবে। যেহেতু যদি 0 না আসে তাহলে আপনারা 5টা নিবেন, 1 2 3 4 5টা, এই যে 5টা, এই 5টা দেখেন যখন ভাগ করছি তখন লাস্টের থেকে উপরের দিকে গেছে মানটা, মানে লেখার সময় 1 0, আগে 1, তারপরে 0, তারপর 1 1 1, এভাবে লেখছে, মানে নিচ থেকে উপরের দিকে ভাগের ক্ষেত্রে। আর যখন গুণ করছে তখন উপর থেকে নিচের দিকে। তাহলে প্রথমে কি লিখবে, 0, তারপর লিখবে কত, 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 0। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, কোন একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি। তাহলে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যাতে আপনি যান না কেন, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাকে যেই সংখ্যা যাবেন সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ করতে হবে, আর মানটাকে লাস্ট থেকে আহ, শেষ থেকে শুরুর দিকে যেতে হবে। ঠিক আছে, আর হইতেছে যদি দশমিক থাকে, যে সংখ্যাতে যাবেন সেই সংখ্যার বেজ দ্বারা গুণ করে, আর উপর থেকে যে মানগুলা, বাম পাশে যে মানগুলা বের হবে, এই যে বাম পাশে যে মানগুলা বের হবে
সে বাম পাশে মানগুলোকে উপর থেকে নিচ দিকে আমরা লিখবেন, ঠিক আছে? তাহলে এটা গেল ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর। এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করছি 123.45। পুরো অঙ্কটা থাকে আগে অর্ধেকটাকে আলাদা করে লিখতে হয়, মানে আর কি পূর্ণ সংখ্যাকে ভাগ করে বের করতে হয়, তারপরে ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করে বের করে তারপরে দশমিক দিয়ে তারপরে লিখতে হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যদি এখানে লাস্টে দেখেন গুণের সময় লাস্টে এখানে ধরেন জিরো আসলো না, তাহলে কি করবেন? সবগুলো সংখ্যা এই যে এখান থেকে 0 1 1 1 0 লেখার পরে তিনটে ডট দিবেন। কয়টা ডট? 1 2 3, মানে 3 ডট। বুঝাতে পারছি? তিনটা ডট, মানে তিনটা ডট দ্বারা বুঝায় এটা কি চলমান আছে। তারপর দেখেন আবার এই যে দশমিক সংখ্যাকে এবার অক্টালে রূপান্তর করছে ভাইয়া। অক্টালে রূপান্তর করলে কত দিয়ে হিসাব করব? 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব। তারপরে আসেন অক্টাল, এবার দশমিক থেকে হেক্সাডেসিমেলে ভাই। হেক্সাতে হলে কত দিয়ে করব? 16 দিয়ে করব, এটা মনে রাখবেন। এরপরে আসেন আরেকটা নিয়ম, যে কোনো সংখ্যা থেকে এবার আমরা অপোজিট ডাইরেকশনে আসব। মানে নিয়মটা হচ্ছে এরকম যে বাইনারি বাইনারি অক্টাল আর হইতেছে হেক্সা। হেক্সা থেকে আমরা কি করব এবার? ডেসিমেলে যাব। ডেসিমেলে যাব, ঠিক আছে? ডেসিমেলে যাব। তাহলে কি করতে হবে? একটু আগে ভাগ করে আসি, এখন করতে হবে অপোজিট কাজ ভাই। গুণ করতে হবে, মানে এই যে দশমিকের আগের যে সংখ্যা আর দশমিকের যে পরের সংখ্যাটা, এটা সম্পূর্ণরূপে গুণ করতে হবে। মানে আপনি যেই সংখ্যাতে আছেন বর্তমানে, এখানে এই যে 2, এটা তো ভুল করে দিছে, মানে আর কি 2 হবে নিচে। এই দেখেন এই যে 2 এভাবে হবে, হ্যাঁ? মানে আর কি যে সংখ্যাটা যে সংখ্যাতে আপনি আছেন, ধরেন আপনি বাইনারিতে আছেন, তাহলে বাইনারি বেস কত? 2। তাহলে প্রত্যেকটা মানের সাথে 2 করে গুণ করবেন। দেখেন প্রত্যেকটা মানের সাথে 2 করে গুণ করবেন। খেয়াল করেন, প্রত্যেকটা মানের সাথে 2 করে গুণ করছে, প্রত্যেকটা মানের সাথে 2 করে গুণ করছে, প্রত্যেকটা মানের সাথে কি 2 করে গুণ করছে। এইবার আসেন এই যে দশমিক, এই যে কি দশমিক, দশমিকের বাম পাশে এই যে আমি আপনাদেরকে এখানে সংখ্যা রেখা দিয়ে বুঝাই, এইখানে হইতেছে দশমিক মান, ঠিক আছে? এই জায়গাটা হইতেছে দশমিক মান। এটার বাম পাশে যেগুলো থাকবে সেগুলো কি পজিটিভ, পজিটিভ আকারে লিখবো, আর ডান পাশে যেগুলো চলে যাবে সেগুলো নেগেটিভ আকারে লিখবো। মানে পাওয়ারে, কিসে? পাওয়ার, পাওয়ার। ভালো করে খেয়াল করেন, দশমিকের বাম পাশে প্রথম ওয়ানের সাথে যে টুটা লেখা থাকবে সেটা কি 2 টু দি পাওয়ার কত? 0 থাকবে, তাই না? প্রথমটা কি 0, কারণ এই দশমিকের সাথে প্রথমে আছে, তাহলে 0। তারপরে পরে ওয়ানের সাথে কি হবে? 2 টু দি পাওয়ার 1। এরপরে জিরোর সাথে কি হবে? যে 2 টু দি পাওয়ার 2। এরপরে ওয়ানের সাথে যেটা আমরা লিখবো 2 টু দি পাওয়ার 3। এরপরে ওয়ানের সাথে যেটা লিখবো আমরা 2 টু দি পাওয়ার 4। আর দশমিকের থেকে ডান দিকে যদি আপনি চলে যান, তাহলে কি হবে? মাইনাস দিয়ে এবারে স্টার্ট হবে, তাহলে কি 2 টু দি পাওয়ার -1। তারপরে জিরোর সাথে যেটা থাকবে 2 টু দি পাওয়ার -2। এরপর যেটা থাকবে 2 টু দি পাওয়ার -3। মানে সোজা কথা, একদম সোজা সাপটা ভাবে আপনার যে কোনো সংখ্যা থেকে যদি ডেসিমেলে চলে যান, তাহলে কি করতে হবে? যে সংখ্যাতে আপনি এখন বর্তমানে আছেন, যদি বাইনারিতে থাকেন তাহলে 2, অক্টালে থাকলে 8, হেক্সাতে থাকলে 16, এটা দ্বারা মানে আর কি কি করবেন? যে সংখ্যাতে আছেন সেই সংখ্যাকে আপনাকে বিবেচনা করতে হবে, ওই সংখ্যার বেজ কে টু দি পাওয়ার করতে হবে। এখন টু দি পাওয়ার কিভাবে করবেন? দশমিকের সাথে বাম পাশে যে থাকবে তাকে প্রথম স্টার্টিং এ যে বেজের উপরে কত দিবেন? 0 দিবেন। তারপরে 1 2 3 4 এভাবে করে বাম দিকে চলতে থাকবে, মানে বাম দিকে চলমান থাকবে, ঠিক আছে? পজিটিভ গুলা, আর নেগেটিভ গুলা কি ডান দিকে। এবার 2 টু দি পাওয়ার মানে বেজের উপরে -1 -2 -3, এভাবে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যাকে হিসাব করে তারপর আপনারা এখান থেকে অঙ্কটা সমাধান করতে পারবেন, ঠিক আছে? ওকে। ওই ভগ্নাংশের ক্ষেত্রে এই জিনিসগুলো আলাদা করে দেখানো হয়েছে, আর কিছুই না। এবার আসেন অক্টাল থেকে। এই দেখেন অক্টাল থেকেও সেম জিনিস না? অক্টাল থেকে যদি হয় কত হয়? এই যে 123, তাহলে 3-এর সাথে যে 8টাকে গুণ করব, এটার পাওয়ার কত হবে? 0। তারপরে 2-এর সাথে যে 8টা গুণ হবে সেটা পাওয়ার কত? 1। তারপর একের সাথে যে 8টা গুণ তার পাওয়ার কত? 2। আর 5-এর উপরে 8 টু দি পাওয়ার -1 হবে, 4-এর উপরে 8 টু দি পাওয়ার -2 হবে, 0-এর উপরে 8 টু দি পাওয়ার -3 হবে। এভাবে করে বের করে হেক্সাডেসিমাল হলে কত হবে? এই যে 16। আর এই যে বি, তারপরে ডি, এগুলোর মান কিন্তু আমি বলে দিছি। বি এর মান হইতেছে 11, ডি এর মান কত? 13। এভাবে করে আপনারা বের করতে পারেন, মানে সিমিলার প্যাটার্নের অঙ্ক।
এরপরে আসেন বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, অক্টাল থেকে বাইনারিতে যান অথবা আসেন, অক্টাল থেকে বাইনারিতে যান অথবা আসেন, সেটা কয় বিটের হবে? 3 বিটের হবে। কয় বিট? 3 বিট। খেয়াল রাখবেন কয় বিটের হবে? 3 বিটের। 127, ওই যে টেবিলটা মনে রাখবেন, 1 2 4, বা 4 to 1, 421। তাহলে 27, 27 হলে কত? 4 5 6 7। দেখেন, 111, তারপর 2, আহ 2 হলে কি হবে বলেন তো? 1 0 0। তাহলে 0 1 0, এই যে দেখেন। আর 1 হলে কি হবে? 0 0 1। এই যে টেবিলটা মনে রাখতে হবে, ঠিক আছে? 4 2 1, এই টেবিলটা মনে রাখতে হবে। তারপর বাইনারি থেকে অক্টালে সেম ভাবেই ভাইয়া দেখেন, এই যে 3 ডিজিট করে নিবেন, 3 ডিজিট, 3 ডিজিট। এই যে দেখেন, এটা সামনে কিছু নাই, এখানে একটা ডিজিট আছে, তাহলে সামনে কি দিয়ে ধরে নিবেন? 0 ধরে নিবেন। হ্যাঁ, এই দেখেন, 1 1 1 0 1 1, দেখছেন? 173। এবার আসেন হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে রূপান্তর করা হয়, এখানে খেয়াল রাখবেন একটু, হেক্সা থেকে বাইনারিতে যান অথবা আসেন, হেক্সা থেকে বাইনারিতে যান অথবা আসেন, সেক্ষেত্রে হবে কয় বিট? 4 বিট। খেয়াল রাখতে হবে কয় বিট? 4 বিটের হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে হচ্ছে, সরি, অক্টাল থেকে বাইনারিতে হচ্ছে 3 বিট, আর হইতেছে হেক্সা থেকে বাইনারিতে বা বাইনারি থেকে হেক্সাতে হতে 4 বিট। তাহলে এটার কলম কিভাবে মনে রাখবেন? 1 2 4 8। দেখেন, 8 আর 4 কত হয়? 12। আর 2 কত হয়? 13 14। আর 1 কত হয়? 15। তাহলে 15ই তো হইতেছে আমার হেক্সাডেসিমাল নাম্বার সর্বশেষ, তাই না? যদি এটার মূল বেস কত? 16, তাহলে 0 থেকে যদি আমি এফ পর্যন্ত নিই, তাহলে তো 15ই হচ্ছে। তাহলে দেখেন, 1, তাহলে 0 0 0 1, এই যে দেখেন 0 0 1। তারপর 2, 0 0 1 0। তারপর হইতেছে এ, এ মানে কত হয়? 10। তাহলে 8, 8 আর 2 কত হয়? 10। তাহলে মাঝখানে গুলো কি হবে? 0 0। তাহলে 10 10, দেখেন 10 10। তাহলে সবগুলাকে একসাথ করে আপনার লিখে জাস্ট এই লাস্টের কর্নারে কি বেসটা লিখে দিবেন, এখানে ক্ষেত্রেও তাই। ঠিক আছে, ওকে। এবার আসেন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে। শোনো, একটা জিনিস মনে রাখবেন, অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমেলে যাওয়া যায় না। আপনি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যান অথবা আসেন, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যান অথবা আসেন, আহ সেক্ষেত্রে আপনাকে মাঝখানে একটা পর্যায় পার করতে হবে, সেটা হবে হচ্ছে বাইনারি। সেটা কি? বাইনারি। খেয়াল রাখতে হবে, মানে অক্টাল থেকে যদি যান, একবার বাইনারিতে করবেন, বাইনারিতে দেন হেক্সা করবেন। এন্ড হেক্সাতে যদি যান, হেক্সা থেকে আগে বাইনারি করবেন, বাইনারি থেকে দেন অক্টালে যাবেন। ঠিক আছে, আচ্ছা। এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান, যে নিয়মগুলো বুঝাইলাম। জি ভাইয়া, বুঝতে পারছি। আর আরেকজন যিনি আছেন, আরেকজন যিনি বুঝতে আছেন, পারছে। কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয় নাই। ওকে, আজকে আপনি লেট করে ফেলছেন নাকি? ঘুমাই আচ্ছা, গেছিলাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। বাইনারি ম্যাথ, এবার আসেন বাইনারি যে ম্যাথটা, বাইনারি ম্যাথটা আসলে কি? বাইনারি ম্যাথটা 0 এবং 1 দিয়ে গঠিত, ঠিক আছে? এখানে আপনি যত যাই বলেন না কেন ভাই, এই যে বাইনারি যে ফর্মুলাটা আছে, যোগের ক্ষেত্রে যোগের ফর্মুলা, বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ফর্মুলা আপনাকে মনে রাখতেই হবে। 0 0 যোগ করলে হয় 0 0 1 যোগ করলে হয় 1, 1 0তে কত হয়? 1ই হয়। আর 1 1-এ 0, এখানে খেয়াল করবেন, 1 1-এ 0 মানে একে একে হয় কত? 10। এখন ওই 10-এর মধ্যে 0 ক্যালকুলেট করি, আর একটা কি হাতে থাকে, মানে পরবর্তীতে যদি কোনো কারণে 1 হয়, বা কোন কারণে যদি সংখ্যা থাকে, ওই যে আমরা হাতে ধরে করি না, ধরেন আহ সংখ্যা আসলে হইতেছে 12, এখন 2 লিখি, আর ওই একটা কি করি, সামনের সংখ্যার সাথে পরবর্তী যোগ করতে গিয়ে সেটা যোগ করে দিই। ঠিক এটাও তাই। তাহলে চিন্তা করবেন, বাইনারিতে যোগ হইতেছে 1, আর 1 যোগ করলে হয় হচ্ছে 10। ঠিক আছে, আমরা নিব হইতেছে 0, 0টা লিখবো, তারপরে সামনে সংখ্যার সাথে যোগের ক্ষেত্রে সেটা 1 আমরা ক্যালকুলেট করে দেবো। আর 1 1 1 যদি যোগ করি, তাহলে হবে হইতেছে 11। তখন 1 হাতে থাকে, 1 সামনে ক্যারি হয়ে যায়। দেখেন এই যে সংখ্যা
এই সংখ্যার সাথে যোগ করেন। দেখেন 1100 101, তারপর 1010 101। এখন এটার সাথে একে একে কত হয় 10, এই দেখছেন একে একে কত হয় 10, জিরো লেখছে এই সংখ্যাটা এবার সামনের সাথে, জিরো জিরো যোগ করলে কত হয়, জিরোই হয়। এখন হাতে তো এক রয়ে গেছে, তাহলে ওই একের সাথে যোগ করলে কত হবে, 1। এভাবে করে প্রত্যেকটা ম্যাথ আর কি করতে হবে। বাইনারি যোগটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বাইনারিদের মধ্যে। তারপরে আসেন লজিক গেট, সব থেকে ইম্পর্টেন্ট গেট হইতেছে লজিক গেট। লজিক গেট কি, লজিক গেট হইতেছে মানে আর কি একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যেখানে আপনার লজিক্যালি কোনো মানে আর কি কোনো সংকেত বা কোনো কিছু আদান প্রদান করা হয়, সংকেত যাতে কোনো কিছু আদান প্রদান করা হয়। এখন লজিক গেট তিন ধরনের, একটা বেসিক লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আর ইউনিভার্সাল লজিক গেট মানে সার্বজনীন গেট দুইটা, ন্যান্ড গেট এবং নর গেট। আর আদার লজিক গেট হইতেছে দুইটা, এক্স অর গেট এবং এক্স নর গেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন অর গেট। এই যে অর গেটটা দেখতে হইতেছে এরকম। অর মানে হইতেছে কি, খেয়াল রাখবেন, অর মানে হচ্ছে, আমি একদম সংক্ষেপে বলে দিই ভাই, অর মানে হচ্ছে যোগ, সরি, অর মানে হচ্ছে যোগ। অর মানে কি, যোগ করা। ধরেন দুইটা আউটপুট, এই যে দেখেন, এই যে এটাকে বলা হয় সত্যক সারণী, ঠিক আছে। মানে ইনপুট এবং আউটপুটের যে অবস্থাটা দেখানো হয়, এ আর বি, জিরো জিরোতে যোগ করলে জিরো, জিরো ওয়ানে যোগ করলে ওয়ান, ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ানে যোগ করলে হয় ওয়ান। মানে যোগ করা ভাই, সোজা কথা, যোগ করতে হবে এখানে, ঠিক আছে। এই যে দুইটা আউটপুট, দুইটা ইনপুট নিয়ে একটা আউটপুট বের করে, মানে এটা যোগের সারণী। আর অ্যান্ড গেটটাকে বলা হয়, অ্যান্ড গেটটাকে মাথায় রাখবেন, অ্যান্ড গেটটাকে বলা হয় হইতেছে গুণ। অ্যান্ড গেটটা কি বলা হয়, গুণের ক্ষেত্রে বলা হয়। দেখেন জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, ওয়ানের সাথে জিরোর গুণ করলে জিরো। মানে যদি কোনো গুণের ক্ষেত্রে কোনোটাই যদি জিরো হয় তাহলে তো রেজাল্টটা কি, জিরো চলে আসবে। এই জন্য দেখেন এগুলা কি সবগুলা জিরো চলে আসে, আর এটা ওয়ান ওয়ান, মানে দুইটাই কি অন আছে। আমরা তো একটু আগে পড়ে আসছিলাম, ওয়ান মানে হইতেছে কি, মানে ট্রুথ, তাই না। আমি যদি এখানে আবার আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি, এই দেখেন ডিজিটাল সিস্টেমে, এই যে এখানে, এই জন্য আমি এই অংশটা ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দিছি। ডিজিটাল সিস্টেমে এক মানে হইতেছে কি অন, ট্রুথ, হাই বা অ্যাক্টিভ। আর জিরো মানে হইতেছে অফ, ফলস, লো বা ইনঅ্যাক্টিভ, তাই না। ঠিক এখানেও তাই, মানে জিরো থাকলে রেজাল্টে জিরো চলে আসবে। আর এখানে জিরো থাকো, দুটো জিরো হইলেই জিরো হবে, আর না হয় কি আহ, একটা মান থাকলেও কি সেটা রেজাল্ট আসবে। তারপরে আসেন নট গেট। নট গেট মানে হইতেছে ভাই অপোজিট। নট গেট মানে কি, অপোজিট। নট গেট মানে হইতেছে অপোজিট, খেয়াল রাখবেন। মানে পজিটিভ হইলে সেটা রেজাল্ট কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হলে সেটা রেজাল্ট কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। দেখেন ওয়ান থাকলে কি হয়েছে, জিরো হয়েছে, জিরো থাকলে কি হয়েছে, ওয়ান হয়ে গেছে। এটা হইতেছে নট গেট, এই যে নট গেটের চিহ্ন দেখেছে। এবার ন্যান্ড গেট, ভাই নামের মধ্যে দেখেন নট প্লাস এন্ড, ঠিক আছে, নট, নট প্লাস এন্ড, ঠিক আছে, নট প্লাস এন্ড দুইটাকে কম্বিনেশন করে বলা হয়েছে যে ন্যান্ড গেট। এখন এন্ড গেটটা আগে ভালো করে বুঝতে হবে। এন্ড গেট মানে কি, যদি কোনো কিছু জিরো থাকে, একটু আগে আমরা দেখে আসি, কোনো কিছু যদি জিরো থাকে সেটা রেজাল্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ এটা গুণের ক্ষেত্রে। তাহলে সবগুলা কি জিরো থাকে, একটা ওয়ান হয়তো, তাহলে এখানে কি সবগুলা ওয়ান হয়ে যাবে, একটা কি জিরো হয়ে যাবে, কারণ অপোজিট, ঠিক আছে। তারপরে দেখেন নর গেট। নর গেটটা কি, নট প্লাস অর, নট প্লাস কি অর, নট প্লাস অর, তাহলে এই যে নট প্লাস অর, তাহলে অর গেটে কি হতো, শুধুমাত্র দুইটাই যদি জিরো থাকতো তাহলে রেজাল্ট জিরো আসতো, আর নাহলে সব ক্ষেত্রে ওয়ান হইতো। তাহলে এখন সব ক্ষেত্রে জিরো হয়ে যাবে, আর দুইটা জিরো থাকলে সেটা ওয়ান হয়ে যাবে। এই যে দেখেন দুটো জিরো থাকলে ওয়ান হয়েছে, বাকি সব ক্ষেত্রে জিরো হয়ে গেছে। তারপর এক্সঅর গেট। এক্সঅর গেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি ইনপুট সমান হয় তাহলে রেজাল্ট জিরো হবে। আমি আবারও বলতেছি, এক্সঅর গেটের ক্ষেত্রে ইনপুট সমান হইলেই আউটপুট কি হবে, জিরো হবে, আর বাকি ক্ষেত্রে ওয়ান আসবে। আর এক্স নর এর ক্ষেত্রে উল্টা, যদি ইনপুট সমান হয়, ইনপুট যদি সমান হয়ে যায়, সেটা তিনটা হোক বা চারটা হোক বা দুইটা হোক, তখন হবে ওয়ান, আর বাকি ক্ষেত্রে কি হবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, তারপরে বুলিয়ান অ্যালজেব্রা।
জর্জ বুলি 1847 সালে গণিত এবং যুক্তির মধ্যে যে গভীর সম্পর্ক দিয়েছে সেটা বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত। এখন বুলিয়ান চলক আছে অনেকগুলা, এখন উনি অনেকগুলাকে প্রমাণ করে দেখাইছে, মানে বৈদ্যুতিক সার্কিটে যে উপস্থিতিকে উনি জিরো এবং অনুপস্থিতিকে উনি ওয়ান হিসেবে দেখাইছে, ঠিক আছে। এন্ড বুলিয়ান অ্যালজেব্রা যে কোনো ভগ্নাংশ, বর্গ, ঋণাত্মক সংখ্যা বা কাল্পনিক সংখ্যা এতে ব্যবহার করা হয়। যেমন দেখেন বুলিয়ান অ্যালজেব্রা 1+1 1, তারপর a+1 1, a+a ইজ ইকুয়াল টু a প্লাস a প্রাইম ইজ ইকুয়াল টু 1, a+0 ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু 1, a প্রাইম ইজ ইকুয়াল টু 0, a+b সমান সমান b+a। এখন এটা কিছু বেসিক উপপাদ্য আছে, কিছু বিনিময় উপপাদ্য আছে। বিনিময় মানে চেঞ্জ করা, এক্সচেঞ্জ করা। আর অনুষঙ্গ উপপাদ্য মানে জাস্ট ব্র্যাকেটে চেঞ্জ, ঠিক আছে। আর বিভাজন উপপাদ্য মানে গুণ থেকে সেগুলাকে কি হয়, যোগে রূপান্তর করা, অথবা যোগ আছে সেটাকে গুণে রূপান্তর করা। এগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। তারপরে কোড, অনেকগুলা কোড আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিসিডি কোড, মানে বাইনারি কোডের ডেসিমাল, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 বা এটা 16 ডিজিটের কোড। তারপর ইবিসিডি কোড আছে, এবিসিডি কোড হইতেছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। এটা হইতেছে আইবিএম উদ্ভাবিত 8 বিটের কোড, মানে 2 টু দি পাওয়ার 256টা কোড এখানে দেখানো যায়। এরপরে হইতেছে আলফা নিউমেরিক কোড, মানে সংখ্যা, তারপরে অক্ষর, তারপরে জ্যোতি চিহ্ন মানে যে ব্র্যাকেট, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, এগুলা যে সম্বলিত যে কোড সেটাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। মানে এটা 7 বিটের কোড হয়, 2 টু দি পাওয়ার 7 বা 128টা কোডকে সে নির্দিষ্ট করতে পারে, ঠিক আছে। তারপর আসেন ওয়্যারলেস কমিউনিকেশন, মানে সোজা কথা তার না ব্যবহার করে যে কমিউনিকেশন। এন্ড হটস্পট কি, আমরা সবাই জানি ওয়্যারলেস নেটওয়ার্ক, যা মোবাইল যেমন স্মার্টফোন, পিডিএ, ট্যাব, এই যে আমরা মোবাইলের নেট দিয়ে আমরা কি করতেছি, ল্যাপটপ বা অন্য যে কোনো নোটবুক চালাইতেছি, হটস্পট, ঠিক আছে, ইন্টারনেট সংযোগ করা। তারপর ব্লুটুথ কি, প্যান প্রোটোকল, মানে আর কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে স্বল্প দূরত্বে ব্যবহার করা হয়। এটা IEEE 802.15 স্ট্যান্ডার্ড নামে পরিচিত। এটা 1 থেকে 100 মিটার ব্যাসার্ধে, মানে 8টা ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করে। আর ওয়াইফাই ফুল মিনিং হইতেছে ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। এটার স্ট্যান্ডার্ডটা মনে রাখবেন, IEEE 802.11। আচ্ছা, এখন তারপরে হইতেছে ওয়াইম্যাক্স, ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোর্টেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওয়াইম্যাক্স। এখন 2001 সালে ওয়াইম্যাক্সটা আর কি টেলিযোগাযোগ, যারা ব্রডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করে তাদের জন্য আর কি এটা চলে আসছিল। এখন এটার স্ট্যান্ডার্ডটা মনে রাখতে হবে, IEEE 802.16, মানে 30 মাইল থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এখন আমি এখানে হটস্পট নিয়ে আমি ব্লুটুথে দেখাইছি। সবসময় মনে রাখবেন এই জিনিসগুলো, ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর এই কটা জিনিস মনে রাখতে হবে। IEEE স্ট্যান্ডার্ড, এটা মনে রাখতে হবে কতটুকু ডেটা কাভারেজ করে, কত মেগাবাইট তার ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে ফ্রেম সাইজ। এই কয়টা জিনিস আপনারা মনে রাখতে পারেন। আর আসেন ইন্টারনেট। ইন্টারনেট এখন মানে কম্পিউটার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? কোনো জিনিস আমরা খুঁজতে গেলে আমরা কিসে, ইন্টারনেটে গিয়ে কি স্ক্রল করি। এখন ইন্টারনেটের এই যে ব্যাপক ব্যবহার, অ্যাপারনেটের যে ব্যবহার, অ্যাপারনেটটা সর্বপ্রথম প্রতিরক্ষা দপ্তরে, মানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটা আর কি এখান থেকে জিনিসটা স্টার্ট হয়। 1990 সালে এটার কার্যক্রম শুরু হইলেও 1994 সালে পূর্বে তাকে এই নামে ডাকা হইতো না। 1994 সালে ইন্টারনেট শব্দটা বেশি ব্যবহার হয়েছে, যা ব্যাপকভাবে পরিচিতি পায়। আমেরিকান বিজ্ঞানী ভিন্টন গ্রে কার্ভকে ইন্টারনেটের কি বলা হয়, জনক বলা হয়। এখন বর্তমানে ইন্টারনেটের ব্যবহার শীর্ষ দেশ কি, চায়না, ভারত, যুক্তরাষ্ট্র রয়েছে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে। এখন এটা কিন্তু কি চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর ইন্ট্রানেট। ইন্টারনেট হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে যোগাযোগের জন্য ব্যবহৃত যে ওয়েবসাইট, যা কেবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরাই কি ব্যবহার করতে পারে। যে ধরেন কোন আপনি ব্যাংকে গেছেন, সেই ব্যাংকের ভিতরে ইন্ট্রানেট, একটা হইতেছে ইন্ট্রানেট, আর একটা হইতেছে ইন্টারনেট। ইন্টারনেট যেটা আমরা গ্লোবালি ব্যবহার করি কোনো জিনিস সার্চ করার ক্ষেত্রে, কোনো জিনিস খুঁজে বের করার ক্ষেত্রে, ঠিক আছে, যেটা 1994 সালে শব্দটা ব্যাপক ব্যবহার হয়। আর আমেরিকান বিজ্ঞানী ভিন্টন গ্রে কার্ভ সেটা কি ইন্টারনেটের জনক। আর ইন্টারনেট হইতেছে কোন একটা প্রতিষ্ঠানে কর্মচারী ব্যতীত আর কারো এখানে প্রবেশ করতে পারে না, সে নিজেই, ওই প্রতিষ্ঠান নিজেই সেটার ব্যবহারকারী। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে এক্সট্রানেট, প্রতিষ্ঠানে ইন্টারনেটকে যখন অন্য প্রতিষ্ঠানের ইন্ট্রানেটের সাথে যুক্ত হবে। ধরেন একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল একটা জিনিস আছে, অন্য একটা প্রতিষ্ঠান ইন্টারনাল জিনিসের সাথে যখন আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম, তখন সেটাকে কি বলা হবে, এক্সট্রানেট, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাস আপাতত পক্ষে এ পর্যন্ত, লেকচার 3।